আপনারা শুনছেন হরর স্ক্রিপ্ট। শুধু ভয় নয়, এই স্ক্রিপ্টে আছে কিছু রহস্য, কিছু অ্যাডভেঞ্চার, কিছু ভালোবাসা, কিছু ম্যাজিক। মানুষের জীবনে গান একটি বিশেষ স্থান অধিকার করে। গান শুধু সুর বা শব্দের সমষ্টি নয়, এর মধ্যে মানুষের অনুভূতি, আনন্দ, বেদনা ও স্বপ্নের প্রকাশ ঘটে। গান মানুষের মনের গভীর অনুভূতিকে প্রকাশ করে। যখন মানুষ সুখী হয়, তখন গান তার আনন্দকে আরও বাড়িয়ে দেয়। আবার দুঃখের সময় গান মনকে সান্ত্বনা দেয়। তাই গান মানুষের জীবনের সুখ দুঃখের সঙ্গী। গানকে শুধু সুর ও তাল দিয়ে বিচার করা যায় না। গানের ওপারে আছে তার ভাব, তার অর্থ এবং মানুষের হৃদয়ের সঙ্গে তার যোগ। নমস্কার, প্রতিবারের মতন এবারও একটি অসাধারণ ভৌতিক গল্প নিয়ে হাজির হরর স্ক্রিপ্ট। এবারে থার্সডে হরর ডোজে শুনতে চলেছেন স্বনামধন্য চিকিৎসক ডক্টর নীলাঞ্জন সেনগুপ্ত রচিত গানের ওপারে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। শুরু হচ্ছে গানের ওপারে। ছোট্ট সুন্দর ঝকঝকে দোতলা বাড়ি, নাম সুখসায়র। সত্যিই যেন ছোট্ট একটি সুখের সাগর। তার থেকে বলা ভালো সুখের মরুদ্যান। শান্তিনিকেতনের কাছে দারুন্দা নামক গ্রামে বাড়িটির অবস্থান। বাড়ির চারদিকটাই খোলা, সামনে প্রশস্ত মাঠ, যেটি বর্ষাকালে সবুজ ঘাসের চাদরে ঢেকে যায়। সকাল থেকে বিকেল অবধি যেখানে গরু মোষ মনের আনন্দে চড়ে বেড়ায়। বাড়ির পিছন দিক দিয়ে চলে গেছে একটি ছোট্ট রাঙামাটির গ্রাম্য রাস্তা। ডান দিকে যতদূর দেখা যায় সবুজ ধানক্ষেত, আর বাঁদিকে অনেক দূরে রাস্তা পেরিয়ে সাঁওতালদের কয়েকটি কুঁড়ে ঘর। বাড়ির ছাদে দাঁড়িয়ে চারিদিকে দেখলে মনে হয় যেন মানব সভ্যতা থেকে অনেক দূরে এই সুখসায়র। এই বাড়িটির মালিক কলকাতার বসু পরিবার। নামকরা চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার রাজীব বসু এই বাড়িটি কিনেছেন বছর 2 হল। ওরা কলকাতার বাসিন্দা। শান্তিনিকেতনের এই বাড়িটি ওদের উইকেন্ড রিট্রিট। যদিও প্রতি উইকেন্ডে আসা হয়ে ওঠে না রাজীবের কর্মব্যস্ততার জন্য। রাজীবের স্ত্রী হাউসওয়াইফ হলেও ওদের একমাত্র মেয়ে রক্তিমা ওরফে রূপু কলেজে পড়ে, ইংরেজিতে অনার্স নিয়ে কলকাতায়। এই বাড়িটির বয়স 7-8 বছরের বেশি হবে না। 2 বছর আগে বাড়িটি কেনার পর রাজীব, দেবী আর রূপু এটিকে নিপুণভাবে সাজিয়ে তুলেছে আপন মনের মাধুরী মিশিয়ে। আর বাড়ির এই সুন্দর রাবীন্দ্রিক নামকরণ খোদ রাজীবেরই করা। কলকাতার কর্মব্যস্ত কোলাহল মুখরিত জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য কয়েকদিন ছুটি পেলেই বসু পরিবার চলে আসে সুখসায়রে। ক্রিসমাস, পৌষ মেলা, বসন্ত উৎসব তো বটেই। এছাড়াও 2-1 দিন ছুটি পেলেই নিজেদের গাড়ি নিয়ে ওরা এখানে চলে আসে। কয়েকদিন শান্তিতে কাটিয়ে ফ্রেশ হয়ে কলকাতায় ফিরে যায়। চেষ্টা করে মাসে অন্তত একবার আসার। যদিও কেয়ারটেকার দম্পতি স্বপন আর দুর্গা সবসময়ই থাকে আউট হাউসে, আর বাড়ির খুব যত্নও নেয়। তাহলেও ওদের উপর তো সবটা আর ছেড়ে দেওয়া যায় না। কলকাতার যোধপুর পার্কে সুবিশাল পৈতৃক বাড়িতে থাকলেও দারুন্দার এই ছোট্ট সুন্দর বাড়িটি কিনতে পেরে রাজীব আর দেবী যার পণ্যায় খুশি ও পরিতৃপ্ত। ভাবুক প্রকৃতির রূপও এখানে আসতে খুব ভালোবাসে। যেন সুখসায়রে এসে ও নিজেকে অনেক সময় দিতে পারে, নিজেকে অনেক বেশি চিনতে পারে। কিন্তু কোনো সুখই বোধ হয় একদম নির্ভেজাল হতে পারে না। গৃহপ্রবেশের কয়েক মাস পর থেকেই ওরা, বিশেষ করে রূপু আর দেবী, কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করেছে সুখসায়রে। সুখসায়রে 3 তলার ছাদের পাশেই আছে একটা খুব সুন্দর চিলে কোঠার ঘর। এই ঘরটি রূপুর বড় প্রিয়। যদিও মূলত এই ঘরটি ওরা এখন স্টোর রুম হিসেবেই ব্যবহার করে, কিন্তু এটিকে কোনো মতেই গুদাম ঘর বলা যায় না। রূপু এখানে একটা বইয়ের শেলফ রেখেছে, যেখানে আছে তার পছন্দের সব কবিতা আর গল্পের বই। আর আছে একটা ছোট্ট সোফা আর একটা গোল কফি টেবিল। সেখানে বসে রূপু নিশ্চিন্তে পড়াশোনা করে।
একদিন সেই রকম এক শীতের সন্ধ্যায় রূপু চিলেকোঠার ঘরে বসে বই পড়ছে। ঘরের দরজাটা ভেজানো আছে, কারণ বাইরে বেশ ঠান্ডা। রূপুর হঠাৎ মনে হলো কি যেন বাইরে ছাদে পায়চারি করছে। ভাবলো হয়তো বাবা মা বা কেয়ারটেকার কেউ এসেছে। ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে রূপু কিন্তু কাউকে দেখতে পেল না। পরে সবাইকে ও জিজ্ঞেস করেছিল, কিন্তু রূপু জানতে পারল যে সেই সময় ওদের বাড়িতে কেউই ছাদে ওঠেনি। এটা ছিল প্রথম দিন। আরেকদিন রূপু ওর ল্যাপটপটা নিয়ে চিলেকোঠার ঘরে বসে একটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখছিল। ঘরের দরজাটা অন্য দিনের মতোই ভেজানো। হঠাৎ রূপু শুনল ছাদে কেউ যেন গিটার বাজিয়ে গান গাইছে। বেশ অবাক হলো। এখন প্রায় রাত 9টা। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। দূরে সাঁওতালদের কুটিরে টিম টিম করে আলো জ্বলছে। এর মধ্যে কে আবার গিটার বাজিয়ে গান করবে? রূপু ঘর থেকে যেই বেরিয়ে দেখতে যাবে ব্যাপারখানা কি, অমনি সেই গান থেমে গেল। মা দোতলার ঘরে বসে টিভি দেখছিল, আর বাবাও একতলার ঘরে বসে পড়াশোনা করছিল। রূপু ওদের ঘটনাটার কথা বলল এবং জিজ্ঞেস করলো কোনো পুরুষ কণ্ঠে গান শুনেছে কিনা। আমারও মনে হলো উপরে মানে ছাদে কেউ একটা গান গাইছে। হয়তো কেউ জোরে একটা রেডিও বা টিভি চালিয়েছিল। আমার মনে হলো যেন কেউ ছাদে একটা গান গাইছে, এত স্পষ্ট আর জোরালো, কিন্তু কাউকে তো দেখতেই পেলাম না। আর একদিন, তখন বর্ষাকাল, শ্রাবণ মাস, খুব বৃষ্টি হচ্ছে। রবিবার দুপুরে খাওয়া দাওয়া সেরে রূপু আর দেবী দোতলার বেডরুমে দ্বীপ প্রাহারিক নিদ্রা দিচ্ছে। রাজীব গেছে বর্ধমান একটা মেডিকেল সেমিনার অ্যাটেন্ড করতে। এই ঝমঝমে বৃষ্টির মধ্যে দেবী আর রূপুর মনে হলো কে যেন ছাদে পায়চারি করছে, আর উদাত্ত কণ্ঠে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করছে। সাজিয়ে ধরেছি, শিখা তাহার জ্বালিয়ে দেবে কবে। রূপু প্রথমে ভাবলো স্বপ্ন দেখছে, চোখ কচলে কান খাড়া করে শুনল। না, ও তো জেগেই আছে, আর কোনো পুরুষ কণ্ঠ কবিতাটা বেশ দীপ্তভাবেই আবৃত্তি করছে। শুনে বেশ ভালোই লাগছে। রূপু দেবীর দৃষ্টি আকর্ষণ করল। এই বৃষ্টির মধ্যে কে ছাদে এসে কবিতা পাঠ করছে? চল তো একবার উপরে উঠে গিয়ে দেখি। মা ও মেয়ে দরজা খুলে ছাদে ঢুকতেই দমকা হাওয়া আর বৃষ্টির ছাঁট এসে ওদের মুখে লাগলো, কিন্তু ওরা কাউকেই দেখতে পেল না। কবিতা আবৃত্তিও এর মধ্যে থেমে গেছে। এরই মধ্যে রূপুদের কলকাতা দারোন্দা যাতায়াত লেগেই থাকলো। মাঝে মধ্যেই, বিশেষত রাতের দিকে, ওরা অনুভব করে কেউ যেন ছাদে হেঁটে বেড়াচ্ছে। কখনো কখনো কবিতাও আবৃত্তি করছে, রবীন্দ্রনাথ বা জীবনানন্দ, শেলি বা কিটস, আর গলাটা একটি যুবকের বলেই ওদের মনে হলো। রূপু যখনই দারোন্দায় আসে, বারংবার এই সব অদ্ভুত ঘটনা ওদের যেন একটু চিন্তায় ফেলে দেয়। কাছাকাছি কোনো বাড়িও নেই যে সেখান থেকে এইসব গান বা কবিতা আবৃত্তির আওয়াজও আসতে পারে। সাঁওতাল বস্তি থেকে তো নয়, তাহলে এই গান বা কবিতার উৎস কি? এরই মধ্যে চিলেকোঠার ঘরে দেবী আর রূপু আরও কিছু জিনিস লক্ষ্য করেছে, যার কোনো এক্সপ্লেনেশন পায়নি। একবার অনেকদিন পর কলকাতা থেকে সুখসায়রে এসে ছাদে গিয়ে চিলেকোঠার ঘর খুলল দেবী। সঙ্গে ছিল দুর্গা। ঘরটা ঝাড়পোছ করতে হবে, অনেক দিন তালা বন্ধ হয়ে পড়ে রয়েছে। ঘর খুলে দেবী দেখল মেঝেতে অনেক পেস্তা বাদামের খোসা পড়ে রয়েছে, যেন কেউ পেস্তা খেয়ে খোলাগুলো মাটিতে ফেলে রেখেছে। দেবী বেশ অবাক হলো। লাস্ট টাইম কলকাতা যাওয়ার আগেও ও নিজে দুর্গাকে দিয়েই ঘর পরিষ্কার করিয়ে তালা দিয়ে গিয়েছিল। আর এই চিলেকোঠার ঘরের চাবি দেবী সঙ্গে করে কলকাতায় নিয়ে যায়, কারণ এখানে অনেক জিনিস থাকে। দুর্গাও বুঝতে পারছে না এইগুলো কোথা থেকে এলো, ঘর তো বন্ধই ছিল। দেবী রূপুকে জিজ্ঞেস করলো, তুই কি পেস্তা খেয়েছিলিস? আমরা তো এই সবে এলাম এখানে একসঙ্গে, আর তুমি তো প্রথম চিলেকোঠার ঘরটা খুললে।
আর তুমি তো জানো আমি কোনো রকম বাদাম পছন্দই করি না। তোমরাও তো ড্রাই ফ্রুটস খাও না ফর হেলথ রিজনস। তাহলে এই খোসাগুলো এখানে কি করে এলো? ডোন্ট সে দ্যাট অল অফ পিপল বোলপুরের গরিব গ্রামবাসী স্বপন বা দুর্গা পিস্তাচিও খাবে। তাহলে হয়তো কাকে নিয়ে এসে ফেলেছে। বন্ধ ঘরে কাক নিয়ে এসে পেস্তার খোসা ফেলবে? এইরকম তো কখনো শুনিনি। এই সামান্য ব্যাপারটা ওদের খুব অদ্ভুত মনে হলেও দেবী আর রূপু এ নিয়ে আর বেশি মাথা ঘামালো না। আবার আরেক দিনের ঘটনা। এইবার দোলের সময় রূপুরা সুখসায়রে এসেছে শান্তিনিকেতনের বসন্ত উৎসব দেখবে বলে। বিশ্বভারতীর এক অধ্যাপকের সঙ্গে রাজীবের সাহিত্য সভায় আলাপ হয়েছিল। খুবই মিশুকে আর সজ্জন ব্যক্তি। ওনার আমন্ত্রণেই রূপুদের এইবার শান্তিনিকেতনে আসা। রূপু চিলেকোঠার ঘরে বসে ওর প্রিয় বইগুলো নাড়াচাড়া করছে। বুক শেলফটাতেও ধুলো পড়েছে, একটু পরিষ্কার করা প্রয়োজন। রূপু হঠাৎই খেয়াল করল যে গীত বিতানটা, যেটা বুক শেলফের উপরের তাকে বাঁদিকে থাকে, ওটা সেখানে নেই। অথচ রূপুর স্পষ্ট মনে আছে ফেব্রুয়ারি মাসে সরস্বতী পুজোর সময় ওরা যখন এখানে লাস্ট এসেছিল তখন বইটা ওখানেই রেখে গিয়েছিল। তারপর তো এই ঘর তালা বন্ধ, আর কারোর ঢোকার কোনো সুযোগই নেই। এইবার এসে রূপুই প্রথম ঘরে ঢুকলো। এখন কিছুক্ষণ খুঁজে রূপু গীতবিতানটা পেল একেবারে নিচের তাকের ডান দিকে। ওটা ওখানে কি করে গেল? রূপু ছাড়া কেউ বুক শেলফে হাত দেয় না। তাও মাকে জিজ্ঞেস করলো, না না না, আমি তোর বুক শেলফে হাত দিই না। আর তোর বাবাও তো এই ঘরে প্রায়শই আসেই না। তুই হয়তো কোনো সময় বইটা নিচের তাকে রেখেছিলিস, আবার ভুলেও গিয়েছিস। হ্যাঁ, তাই হবে হয়তো। কিন্তু ওর মনে যেন খটকা লেগেই থাকলো। যদিও জানে স্বপন বা দুর্গা বুক শেলফের বই এদিক ওদিক করবে না, তাও ওদের রূপু জিজ্ঞেস করলো ওরা কিছু বুক শেলফের বইতে হাত দিয়েছে কিনা। স্বপন আর দুর্গা বলল যে ওরা কোনোদিনও রূপুদের অবর্তমানে চিলেকোঠার ঘরে ঢোকেনি, ঢোকাও সম্ভব না, কারণ চাবি ওদের কাছে থাকে না। আর তাছাড়া রূপু দিদিমণির সম্মতি ছাড়া বইয়ের র্যাকে হাত দেওয়ার প্রশ্নই ওঠে না। এই ঘটনার দুদিন পর একদিন বিকেলে রূপু রোজকার অভ্যাস মতন ছাদে বসে চা খাচ্ছে। বসন্তের ফুরফুরে হাওয়াতে আবহাওয়াটা খুবই মনোরম। সামনের পলাশ গাছটা যেন কেউ লাল রং দিয়ে লেপে দিয়েছে। রূপু ভাবল একটু কবিতা পড়বে। যেমন ভাবা তেমনি কাজ। ও দরজা খুলে চিলেকোঠার ঘরের বুক শেলফ থেকে সঞ্চয়িতাটা বের করে ছাদে নিয়ে এসে বসল। পাতা উল্টাতে গিয়েও নজর পড়ল কোনো এক জায়গায় একটি ডাঁটা সমেত গোলাপ ফুল শুকিয়ে পাপড়ের মতন হয়ে রয়েছে। রূপু বুঝতে পারছে না এটা এখানে এলো কি করে। রূপু গোলাপটা রাখিনি বইয়ের মধ্যে, সেটা নিশ্চিত, কারণ রূপুকে গোলাপ দেওয়ার মতন কোনো মানুষ এখনো ওর জীবনে আসেনি। দেবীও বেশ অবাক, কারণ দেবী নিশ্চিত এই গোলাপটা সঞ্চয়িতাতে দেবী বা রাজীবের রাখার প্রশ্নই ওঠে না। তাছাড়া বইটা রূপু মাত্র গত বছর বইমেলা থেকে কিনেছিল। ও নিয়ে ভাবিস না অত। হয়তো সরস্বতী পুজোর ফুল তুই বইটাতে রেখেছিলিস। সেটা হতে পারে, কিন্তু মা, তাহলে তো সেটা গাঁদা ফুল বা পলাশ ফুল বা ওই রকম কোনো ফুল হবে, গোলাপ তো আর হবে না। তাও তো ঠিক। এই সব ছোট ছোট আপাত অকিঞ্চিতকর ঘটনাগুলোর কোনো স্যাটিসফ্যাক্টরি ব্যাখ্যা না পেয়ে রূপু আর দেবীর অস্বস্তি লাগলো। কিছু কিছু ঘটনারা রাজীবকে বলতো, আবার কিছু ঘটনা বলতো না। কিন্তু এগুলোকে ওরা আর পার্সিউ করতো না। কর্মব্যস্ত জীবনে এ নিয়ে ভাববার সময় ওদের নেই। তারপর কলকাতায় ফিরে এলে সে তো এক অন্য জগৎ। ডিসেম্বর মাসের মাঝামাঝি। এইবার শান্তিনিকেতনে ঠান্ডাটা যেন জাঁকিয়ে পড়েছে। ক্রিসমাসের ছুটিতে রূপুরা সুখসায়রে এসেছে। বাবাকে বলে অনেক কষ্টে প্রায় 7 দিন চেম্বার বন্ধ করিয়েছে। এইবার ওদের শান্তিনিকেতনে আসার একটা বিশেষ উদ্দেশ্য আছে। রূপুর 20 বছরের জন্মদিন এইবার ওরা সুখসায়রেই পালন করবে। এই প্রথম রূপুর জন্মদিন সেলিব্রেট করা হবে দারোন্দার বাড়িতে। রাজীবের সাহিত্য সভার কয়েকজন বন্ধু আর শান্তিনিকেতনে জনা কয়েক পরিচিতদের নিমন্ত্রণ করা হয়েছে।
কলকাতা থেকে এসেছে রূপুর ছোট মাসি উমেশও। আর রামপুর হাট থেকে আসবে সুজিত কাকু আর কাকিমা। বাবা অর্থাৎ রাজীবের ছোটবেলার বন্ধু, এখন রামপুরহাট গভর্নমেন্ট ITI কলেজের অধ্যাপক। তাই রূপুর খুব আনন্দ। আজ একটা জমজমাট গ্যাদারিং হতে চলেছে। বিকেল গড়িয়ে সন্ধে হলো। দেবী সব রান্নাবান্না করে দুর্গার সাহায্যে টেবিল লেআউট করলো। ক্রকারি, কাটলেরি ইত্যাদি নিপুণভাবে সাজালো। রূপুর আজ জন্মদিন হলেও ও কিন্তু মাকে কাজে সাহায্য করেছে। যথাসময়ে সব অতিথিরা এলেন এবং প্রথাগতভাবে কেক কাটিং সম্পন্ন হলো। সব অতিথিরা ওদের সুন্দর সাজানো বাড়ি ঘুরে দেখলেন। দেবী, রাজীব আর রূপুর রসবোধের তারিফ করছিলেন। গানে, আড্ডায় আর প্রাণ খোলা হাসিতে সুখ সায়রে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছিল। এই আনন্দ উচ্ছ্বাসের মধ্যেই রাত 9টা নাগাদ সুজিত রাজীবকে বলল, এই শোন না, শরীরটা খুব একটা ভালো লাগছে না, অস্বস্তি হচ্ছে, তাই স্ত্রীকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি রে। আরে কি হলো তোর? তুই বস। আরে আমাকে একটু দেখতে দে, এক্স্যাক্ট তোর হচ্ছেটা কি বল। আমি সে নয় ওষুধ দিচ্ছি। অন্যদিকে দেবী বারংবার সুজিত আর ও স্ত্রী শ্রেয়াকে ইনসিস্ট করতে লাগলো, অন্তত ডিনারটা খেয়ে বাড়ি যান। না না বৌদি, আজ বরং থাক, ওর শরীরটা একদম ভালো নেই, কিছু মনে করবেন না, আর একদিন আসবো। কিন্তু সুজিত বিনীতভাবে তা প্রত্যাখ্যান করে ড্রাইভারকে ডেকে তাড়াতাড়ি প্রস্থান করল। রাজীবও আর ওদের আটকালো না। রাতে সব অতিথি চলে যাওয়ার পর রূপু ড্রেস চেঞ্জ করে দেবীকে বলল, এই গিফটগুলো চিলেকোঠার ঘরে নিয়ে গিয়ে আনপ্যাক করব। খুব টায়ার্ড লাগছে রে, আজ থাক, 11:30 বাজে, কাল সকালে দেখিস। প্লিজ মা, আজই দেখি না, আমি নিয়ে যাচ্ছি গিফটগুলো উপরে, তুমি তাড়াতাড়ি চেঞ্জ করে এসো, একটুখানি দেখেই ঘুমোতে চলে যাবে। অতএব দেবী আর রূপু চিলেকোঠার ঘরে গেল গিফটগুলো নিয়ে। চারিদিক নিস্তব্ধ, শুনশান, শুধু ঝিঁচি পোকার ডাক। গ্রামটা যেন গভীর ধোঁয়াশায় ঢেকে গেছে। দূরের সাঁওতালি বাড়ির আলোগুলো সব নিভে গেছে। ছাদে ঠান্ডা কনকনে হাওয়া দিচ্ছে, তাই ওরা চিলেকোঠার ঘরের দরজাটা বন্ধ করেই বসল। রূপু আর দেবী একটার পর একটা গিফট আনপ্যাক করছে। এমন সময় মনে হলো কে যেন ছাদে পায়চারি করছে। কে আর এত রাতে ছাদে? একটু পরে ওরা দুজন শুনল যেন একটা ছেলে গিটার বাজিয়ে গাইছে। খুব সুন্দর সুরেলা রিজনেন্ট পুরুষ কণ্ঠ। দেবী আর রূপু মুখ চাওয়াচাই করল। এ তো মনে হচ্ছে লাইভ মিউজিক, কোনো দূরে রেডিও বা টিভির গান কোনো মতেই না। লাউড, ক্লিয়ার আর অত্যন্ত সুরেলা। চল তো দরজাটা খুলে দেখি ছাদে কে গাইছে। না মা, আমার খুব ভয় করছে, দরজাটা খুলে ছাদে যেও না মা, প্লিজ। আরে দাঁড়া না, দেখি না ব্যাপারটা কি, তুই ওর সঙ্গে আয়। দরজাটা খুলতেই দেবীর নাকে একটা মিষ্টি সেন্টের সুবাস এলো, আর তৎক্ষণাৎ গানটা বন্ধ হয়ে গেল। চারিদিকে আবার শুনশান, আগের মতোই শুধু ঝিঁঝির ডাক আর নিকষ অন্ধকার। বলাই বাহুল্য, ওরা গানের গায়ককে দেখতে পেল না। এতদিন এই ধরনের ছোট বড় ঘটনা রূপু আর দেবীর মনের ভুল বলে ইগনোর করত, জাস্টিফাই করার চেষ্টা করত। আজ কিন্তু ওরা দুজনেই খুব ভয় পেল, কারণ এই গান, এই কারোর হাঁটার শব্দ রূপু আর দেবী ইন ফুল সেন্স দুজনে একসাথে শুনেছে। দুজনের মনের ভুল এটা হতে পারে না। এই চিলেকোঠা ঘরে, এই ছাদে নিশ্চয়ই কিছু আছে। খুব পরিশ্রান্ত থাকা সত্ত্বেও রাতে রূপু আর দেবী কারোরই ভালো ঘুম হলো না। একটা চিন্তা, একটা অস্বস্তি, একটা অজানা আতঙ্ক ওদের দুজনকে কুড়ে কুড়ে খেতে লাগলো। পরের দিন সকালে রাজীব সুজিতকে ফোন করেও শরীরের খোঁজ নিল। সুজিত এখন ভালোই আছে, রাতে আর সেরকম কোনো অসুবিধে হয়নি। আমাদের খুব খারাপ লাগলো, তোরা না খেয়ে চলে গেলি।
সামনের মাসে যখন শান্তিনিকেতনে আসবো, তখন কিন্তু তোদের আবার আসতে হবে একদিন, আমাদের সঙ্গে খেতে হবে। সে হবেক্ষণ। কিন্তু তোরাও তো আমাদের রামপুরহাটের বাড়িতে কোনোদিন আসিসনি। একবার আয়, আড্ডা মারা যাবে। সুজিত যে রাজীবের মেয়ের জন্মদিনে এইভাবে অসুস্থতার অজুহাত দেখিয়ে চলে গেছিল, সেটা রাজীব কিছুতেই মেনে নিতে পারছিল না। ওদের দিক থেকে আতিথেয়তায় কোনো ত্রুটি হয়নি তো? পরের বার যখন রাজীবরা শান্তিনিকেতন এলো, রাজীব ঠিক করল একদিন রামপুরহাটে সুজিতের বাড়ি থেকে ঘুরে আসবে। 2 ঘন্টার তো দূরত্ব। এক রবিবার সকালে রাজীব একাই সুজিতের বাড়ি গেল। দেবী ভালো মন্দ কিছু রান্না করে রাজীবের সঙ্গে পাঠিয়ে দিল। সুজিতের বাড়িতে 2 বাল্যবন্ধুতে গল্প করতে করতে গত মাসে রূপুর জন্মদিনের কথাটা উঠল। তোরা হয়তো হঠাৎ করে আমাদের বার্থডে পার্টি থেকে বেরিয়ে আসাটা ভালোভাবে নিসনি, কিন্তু উই ডেলিভারেটলি ডিড ইট টু অ্যাভয়েড এনি আনপ্লেজেন্ট সিচুয়েশন। রাজীব চুপ করে শুনছে। ও আর কি বা বলবে? একটু তো ওদের খারাপ লেগেছিলই বটে। সুজিত এবার যেটা বলল সেটা শোনার জন্য রাজীব প্রস্তুত ছিল না। তুই নিশ্চয়ই জানিস না, যদিও তোর জানার কথাও নয়, আমার একটা বিশেষ ক্ষমতা আছে। এক্সট্রা সেন্সারি পারসেপশন বলতে পারিস। কোনো জায়গায় কোনো নেগেটিভ এনার্জি থাকলে আমি তা সহজেই অনুভব করতে পারি, যেটা সেখানে উপস্থিত আর 5 জন হয়তো পারে না। বুঝলাম না, একটু খোলসা করে বল। বলছি, সহজ কথায় কোনো অশরীরী বা প্রেতাত্মা থাকলে আমি তা অনুভব করতে পারি, এমনকি দেখতেও পাই। আমার এই অ্যাকিউমটা ডেভেলপ করে কলেজে পড়ার সময় থেকে, তাই তোর জানার কথাও নয়। স্কুল ছাড়ার পর থেকে আমাদের মধ্যে তো আর সেরকম যোগাযোগও ছিল না। তবে কোথাও কোনো অশরীরী আত্মার উপস্থিতি অনুভব করলে বা তাকে দেখলে আমার শরীরে একটা তীব্র অস্বাভাবিক ফিলিং হয়। মানে কি হয় ঠিক বলে বোঝাতে পারবো না, কিন্তু খুব একটা আনএক্সপ্লেন ইন্টেন্স কষ্ট হয়। 2 একবার প্রায় অজ্ঞানের মতো হয়েও গেছি। রূপুর বার্থডে পার্টিতে তোরা হোস্ট ছাড়া সব অতিথি আমার অপরিচিত ছিল, কিন্তু তাদের মধ্যেই দেখলাম একটা বছর 25-এর ছেলে ঘুরে বেড়াচ্ছে। বেশ সুন্দর, ব্রাইট চেহারা, মাঝারি হাইট, ফর্সা, কালো ঝাঁকড়া চুল, গালে ঘন চাপ দাড়ি, পরনে কালো পোলোনেক টি শার্ট আর ব্লু জিন্সের বারমুডা, গলা একটা সোনার চেন, বাহাতে একটা সুদৃশ্য মিউজিক নোটসের ট্যাটু, কাঁধে একটা গিটার। সেরকম তো কেউ সেদিন আমাদের বাড়িতে আসেনি। সেটাই তো, আমি প্রথমে ভেবেছিলাম রূপুর কোনো বন্ধু, কিন্তু ওর দিকে তাকাতেই আমার সেই ইন্টেন্স পিকিউলিয়ার আনএক্সপ্লেনড অস্বস্তিকর ফিলিংটা হলো, যেটা আমি পূর্ব অভিজ্ঞতা থেকে বুঝতে অসুবিধা হলো না যে সেই ছেলেটি কোনো সাধারণ রক্ত মাংসের মানুষই নয়, এটি একটি প্রেতাত্মাই বটে। যদিও আমার এই স্পেশাল ফ্যাকাল্টিটা অন্যদের থেকে আলাদা রিফাইন্ড, আমি এই জিনিসটাকে একদম প্রশ্রয় দিতে চাই না, আর এরকম সিচুয়েশন যতদূর সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করি। তাই সেদিন তোদের কিছু না বলে শ্রেয়াকে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে আসি। অজ্ঞান টজ্ঞান হয়ে গেলে আরও সিন ক্রিয়েট হতো। রাজীব, আজও তোকে এই কথাটা বলবো নাই ভেবেছিলাম, শুধু শুধু তোরা ভয় পাবি, তোদের শান্তি বিঘ্নিত হবে। আমার কথা বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ তোর উপর, কিন্তু আমার এই অদ্ভুত ভুতুড়ে সিচুয়েশনটা এক্সপ্লেন না করলে তোরা আমাকে ভুল বুঝতিস। এই বলে সুজিত চুপ করল। রাজীবও চুপ করে মাথা নিচু করে বসে আছে, যেন কি ভাবছে। শ্রেয়া পাশে বসে সব শুনছিল। পরিবেশটা যেন কেমন গম্ভীর হয়ে গেল, সিরিয়াস হয়ে গেল। তাই সেটা হালকা করার জন্য শ্রেয়া বলে উঠল, রাজীবদা, আমরা নিশ্চয়ই একদিন আপনাদের বাড়িতে গিয়ে ডিনার করে আসব। বৌদি শুনেছি খুব ভালো রাঁধে। তবে শান্তিনিকেতনে নয়, আপনাদের কলকাতার বাড়িতে যাব। এখন চলুন, লাঞ্চটা করে নিন। রাজীব এখনও চুপ করে বসে আছে দেখে সুজিত বলল, বস, অত ভাবিস না, ফরগেট দিস অ্যাজ এ ব্যাড ড্রিম। সেটা করতে পারলে তো ল্যাটা চুকেই যেত। তুই যা ঘটনা শোনালি তাতে আমার চিন্তা বেড়ে গেল রে। আর তোর কথা অবিশ্বাস করব কোনো কারণ খুঁজে পাচ্ছি না। কারণ আমরা, বিশেষ করে রূপ আর দেবী,
সুখসাহারে আসার পর থেকেই কিছু না কিছু অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছি, যার কোনো এক্সপ্লেনেশন হয় না। রাজীব এইবার সুজিতকে ওদের এই কয়েক মাসের সব প্যারানর্মাল এক্সপিরিয়েন্সগুলোর কথা জানালো। ঠিকই দেবী বা রূপু সুজিতের মতো হয়তো কাউকে স্বচক্ষে কোনোদিনও দেখেনি, কিন্তু তার উপস্থিতি অনুভব করেছে বইকি। এই প্রথম রাজীবের চিন্তিত মনে এই সকল অদ্ভুত ঘটনার একটা ক্ষীণ এক্সপ্লেনেশন যেন উঁকি মারছে। আচ্ছা, শান্তিনিকেতনের বাড়িটা কিভাবে কিনেছিলিস? মানে কেনার আগে খোঁজ টোজ নিয়েছিলিস তো? ব্রোকারের মাধ্যমেই তো কিনেছিলাম। কেনার আগে সার্চ করতে হয় ওই ব্যাংক লোনের জন্য। আরে গাধা, ওটা তো লিগ্যাল নেসেসিটি। বাড়ির ইতিহাস, বাস্তুদোষ কিছু খোঁজ খবর নিসনি? না, সেরকম কিছু নেওয়া হয়নি। বাড়িটা পছন্দ হয়ে গেল, দামটাও বাজেটের মধ্যেই ছিল, তাই আর বেশি খোঁজ খবর করার প্রয়োজন বোধ করিনি। আগের ওনার কে ছিলেন? মিস্টার অ্যান্ড মিসেস ধর। হাজবেন্ড ইঞ্জিনিয়ার, সিএসটি থেকে রিটায়ার করেছেন। স্ত্রী স্কুল টিচার, কলকাতাতেই থাকেন। নির্ঝঞ্ঝাট পরিবার বলেই মনে হয়। আমার ওনাদের সাথে শুধু 3 বার ইন্টারাকশন হয়েছিল। 2 বার কলকাতাতে ওই নেগোসিয়েশন করার সময়, আর শেষবার রেজিস্ট্রেশন করার দিন। রাজীব, আমি বলি কি, তুই বাড়িটার হিস্ট্রি সম্বন্ধে একটু খোঁজ খবর নে। একটা নেগেটিভ এনার্জির সঙ্গে বাস করা বোধহয় তোদের মানসিক আর শারীরিক স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো হবে না। বাড়ি ফিরে রাজীব দেবী আর রূপুর সঙ্গে বিস্তারিত আলোচনা করল। ঠিক করল একবার বাড়ির আগের মালিক উৎপল ধর আর ওনার স্ত্রীর সঙ্গে ওদের মিডল্যান্ড পার্কের ফ্ল্যাটে গিয়ে দেখা করবে। যদি কিছু জানা যায়, এমনিতেও মিউটেশন সংক্রান্ত কিছু ডকুমেন্ট ওদের উৎপলবাবুর কাছ থেকে আনতে হতোই। রাজীব একটু ইতস্তত করছিল ওরা যাবে শুনলে উৎপলবাবু কিভাবে রিয়েক্ট করেন, কিন্তু উৎপলবাবু ওদের সাদরেই আমন্ত্রণ জানালেন। বললেন, তা একদিন সন্ধ্যায় ফোন করে চলে আসুন না, কাগজগুলো নিয়ে যাবেন আর আমাদের সঙ্গে 1 কাপ কফিও খেয়ে যাবেন। রাজীব আর বেশি দেরি করল না। কলকাতায় ফিরেই এক রবিবার সন্ধ্যায় দেবীকে নিয়ে উৎপলবাবুদের ফ্ল্যাটে গিয়ে হাজির হল। উৎপলবাবু আর তার স্ত্রী কেয়া ওদের ভালোই অভ্যর্থনা করলেন। উৎপলবাবু প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট রেডি করেই রেখেছিলেন, সেটাই রাজীবের হাতে তুলে দিলেন। উৎপলবাবু রাজীবকে জিজ্ঞেস করলেন, তা নতুন বাড়ি কেমন লাগছে? ছাদে যে কাজটা পেন্ডিং ছিল সেটা করে নিয়েছেন তো? নতুন আর কি, প্রায় 2 বছর তো হতে চলল। হ্যাঁ, হ্যান্ডওভার হওয়ার পরই ছাদের কাজটা করিয়ে নিয়েছি, না হলে দোতলার বেডরুমের খুব ড্যাম্প হচ্ছিল। আপনার বাড়ির লেআউটটাও খুব সুন্দর, ইন্টেরিয়ার করার পর আরও ভালো লাগছে। শান্তিনিকেতনে এলে একবার ঘুরে যাবেন। সরি, এটা এখন আপনাদের বাড়ি, আমার বাড়ি নয়। এনিওয়ে, থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট। রাজীব যেন একটু উসখুস করছে। কাজ তো শেষ হয়ে গেল, সাজানো কথাবার্তাও তো শেষ, এবার তো ওঠার সময় হলো। কিন্তু যেটার জন্য ওরা এসেছে সেই আসল প্রসঙ্গটাই তো উত্থাপন করা হলো না। দেবী এবার রাজীবকে সাহায্য করল। ধর দম্পতির দিকে তাকিয়ে বলল, একটা প্রশ্ন করতে পারি? স্বাচ্ছন্দ্যে। আপনাদের ছেলে মেয়ে? হঠাৎ এই প্রশ্ন কেন? আপনাদের তো 1 মেয়ে, তাই না? আর চিলে কোঠার এই ঘরটা ওর সব থেকে প্রিয়। আমাকে বলে দিয়েছে আসার সময় আঙ্কেলদেরকে একবার ধন্যবাদ দিতে ওই ঘরটা তৈরি করার জন্য। উৎপলবাবু কেমন যেন বিমর্ষ হয়ে পড়লেন। মিনিট খানেক চুপ করে থাকার পর যেন কিছু ভেবে নিয়ে আস্তে আস্তে বললেন, আমাদের একমাত্র পুত্র উত্তীয়, ডাকনাম পাপাই। বাড়ি বিক্রির সময় বলেননি তো? প্রয়োজন বোধ করি না, তাই বলিনি। পাপাই ডাক্তার ছিল, মেডিকেল কলেজে হাউস স্টাফ ছিল, মাল্টি ট্যালেন্টেড ছেলে ছিল। ডাক্তারি ছাড়াও গান বাজনা আবৃত্তি ইত্যাদিতে খুব পারদর্শী ছিল। মেডিকেল কলেজে একটা মিউজিক্যাল ব্যান্ড তৈরি করেছিল। তার গিটারিস্ট আর ভোকালিস্ট ছিল। ছিল মানে? ও হাজার আমাদের মধ্যে নেই। মাত্র 24 বছর বয়সেও আমাদের ছেড়ে চলে গেছে, ড্রাগ ওভারডোজ। ঘটনাটা শান্তিনিকেতনের বাড়ির চিলেকোঠার ঘরেই ঘটেছিল। বছর 5 আগে 19 এপ্রিলের
এক বৃষ্টি ভেজা রাতে। বাবাই চলে যাওয়ার পরই আমরা ডিসাইড করি যে বাড়িটা বেচে দেওয়ার। বাবাইয়ের এত স্মৃতি ওই বাড়ির সঙ্গে জড়িত। বাড়িটা আমি অর্থ দিয়ে করলেও কি ওই ইন্টেরিয়ার ডেকোরেশন হবে, কি বাথরুম ফিটিংস হবে, কি ওয়াল পেন্টিং হবে, কি রকম ফ্লোর টাইলস হবে, সব কিছুই ছিল পাপাইয়ের সিলেকশন। আর হ্যাঁ, ওই চিলে কোঠার ঘর আর ওই ছাদ ছিল পাপাইয়ের এক ছত্র রাজত্ব। যখনই শান্তিনিকেতনে যেত, পড়ার বই নিয়ে, ল্যাপটপ নিয়ে, গিটার ফিটার নিয়ে ছাদে চলে যেত। সে শীত হোক, গ্রীষ্ম বা বর্ষা, ওটাই ছিল ওর ভালোবাসার জগৎ। পাপাই যখন শান্তিনিকেতনের বাড়িটা ভোগ করতেই পারলো না, এই বাড়িটা নিয়ে ওর অনেক স্বপ্ন ছিল, তখন আমরা ঠিক করলাম বাড়িটা বেচে দেব। এক সময় ভেবেছিলাম দুজনে রিটায়ার করার পর বাকি জীবনটা শান্তিনিকেতনেই কাটিয়ে দেব, কিন্তু পাপাইয়ের মৃত্যু সব কিছু উল্টে পাল্টে দিল। পাপাই চলে যাওয়ার পর ডিসিশন চেঞ্জ করে কলকাতাতেই থেকে গেলাম। দেবী আর রাজীব উৎপলবাবুদের সহানুভূতি জানিয়ে ওদের সম্মতি নিয়েই সুখ সায়রে প্যারানর্মাল এক্সপিরিয়েন্সের কথা ওদের জানালো। কি রিয়াকশন হবে সেই নিয়ে রাজীবের মনে একটু সংশয় ছিল বই কি, এমনিতেই ওরা উৎপলবাবুদের অনেক সময় নিয়ে নিয়েছে। উৎপল আর কেয়া কিন্তু দেবীদের কথা ধৈর্য ধরে শুনলেন, কোনো বিরক্তি প্রকাশ করলেন না। সব শুনে উৎপলবাবু বললেন, সুজিত যাকে দেখেছে আর দেবী আর রূপু যার প্রেজেন্স ফিল করেছে, সুখ সায়রে সে উত্তীয় ছাড়া আর কেউ হতে পারে না। উত্তীয় খুব পেস্তা খেতে ভালোবাসত, মাস্ক পারফিউম ছিল খুব প্রিয়, আর গিটার ছিল ওর প্রাণ। আর সায়েন্সের ছাত্র হলেও ইংরাজি আর বাংলা সাহিত্যের প্রতি ওর ছিল অদম্য আকর্ষণ। উৎপলবাবুদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় কেয়া দেবীর কাঁধে হাত রেখে আশ্বস্ত করলেন, আপনারা নিশ্চিন্তে শান্তিনিকেতনের বাড়িটা ভোগ করুন। আমাদের ভাগ্যে তো আর হলো না। আমার পাপাইকে তো আমি চিনি, জীবদ্দশায়ও খুব নরম প্রকৃতির, খুব খুব সেন্সিটিভ ছেলে ছিল। মরণোত্তর জীবনেও ও কারোর কোনোদিন কোনো ক্ষতি করতে পারে না। উৎপল ধরদের বাড়ি গিয়ে রাজীবরা অনেক অজানা প্রশ্নের উত্তর পেল, কিন্তু তাতে কি তারা আশ্বস্ত হলো? একেবারেই না। বরং সব কিছু জানার পর ওদের মনে, বিশেষ করে রূপু আর দেবীর মনে ভয় দানা বাঁধতে থাকলো। এমন ভয় যে সেটি কখনো কখনো প্যানিক রিয়াকশনেও ট্রিগার করতে লাগলো ওদের মনে। যতদিন কিছু জানতো না, শুধু সন্দেহ ছিল, ততদিন তাও ঠিক ছিল। এখন সব জেনে শুনে ওই নেগেটিভ এনার্জির সঙ্গে সুখ সায়রে শান্তিতে বাস করা ওদের পক্ষে অসম্ভব। আগে যখন প্রত্যেক মাসে অন্তত একবার সুখ সায়রে কাটিয়ে না আসলে রাজীবরা হাঁপিয়ে উঠত, এখন ওখানে যাওয়ার কথা ভাবলেই একটা আতঙ্ক ওদের মনে কাজ করতে থাকে। এটা ঠিক নয়। রাজীব বুঝল এটা চলতে দেওয়া যায় না, কিছু একটা করতেই হবে। শান্তিনিকেতনেই কোনো এক বন্ধুর মারফত রাজীব এক তান্ত্রিকের সন্ধান পেল। তিনি সুখসায়রে এসে সব কিছু পরিদর্শন করে বললেন যে প্রেতাত্মার প্রভাবেই এই সব ঘটছে, এবং এখনই যথাযথ পদক্ষেপ না নিলে ভবিষ্যতে ওদের আরও বিপদ আসতে চলেছে। প্রতিকারের জন্য তিনি যা বিধান দিলেন তাতে বিস্তর খরচ, প্রায় 50,000 টাকার মতন, কিন্তু তার কার্যকারিতা সম্বন্ধে তিনি নিজেও নিশ্চিত নন। উপরন্ত এই প্রতিকার না করালে উত্তীয়র প্রেত ওদের কলকাতার যোধপুর পার্কের বাসস্থানেও ধাওয়া করতে পারে। সেই ক্ষেত্রে ওরা কলকাতা পালিয়ে এসেও পার পাবে না। রাজীব স্পষ্টতই বুঝতে পারল যে এই তান্ত্রিক শুধুমাত্র ভয় দেখিয়ে নিজের রোজগারের ধান্দা করছে। কিন্তু দেবী নারাজ, ও তান্ত্রিককে দিয়ে যজ্ঞ করানোর জন্য বদ্ধপরিকর। রাজীব যদি টাকা নাও দেয়, দেবী নিজের সঞ্চয়ের টাকা থেকেই যজ্ঞ করাবে। এই নিয়ে দেবীর সঙ্গে রাজীবের মন কষাকষি পর্যন্ত হয়ে গেল। তবে শেষমেশ অনেক কষ্টে রাজীব বুঝিয়ে সুঝিয়ে দেবীকে নিরস্ত করল। কিন্তু নিরস্ত তো করল, অল্টারনেটিভ কিছু রাজীবকেই ভাবতে হবে।
কারণ এই অচল অবস্থা চলতে থাকলে রাজীবদের এই এত সাধের বাড়ি বিক্রি করে দেয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। দেবী আর রূপু এই বাড়িতে থাকতে নারাজ, তা সে একদিনের জন্যই হোক বা সবসময়ের জন্যই হোক। বাড়িটার পেছনে এত টাকা রাজীব ইনভেস্ট করেছে, বিক্রি করলে দামও পাবে না। তারপর যদি রটে যায় ভূত আছে, তাহলে তার কোনো কথাই নেই। বিক্রি করতে চাইলেও খদ্দের পাওয়া ভার হবে। আর সব থেকে জরুরি কথা, রাজীবরা তো বিক্রি করার জন্য বাড়িটা কেনেনি, বাড়িটা ভোগ করাই ওদের প্রধান উদ্দেশ্য। রাজীব কি করবে ভেবে পাচ্ছে না। এমন সময় মনে পড়ল ওর এক পেশেন্টের কথা। নাম বিপ্লব শাস্ত্রী, অ্যাস্ট্রোলজার, সঙ্গে তন্ত্র সাধনা আর প্রেত চর্চাও নাকি করেন। ওর কার্ডও উনি রাজীবকে দিয়েছিলেন। এই সবে রাজীব আগে বিশ্বাস করত না বলে ভিজিটিং কার্ডটা রাখার প্রয়োজন বোধ করেনি। তাই বিপ্লব শাস্ত্রীর ফোন নাম্বার রাজীবের কাছে নেই। অতএব বিপ্লব শাস্ত্রীর রাজীবকে পরের বার দেখাতে আসা অবধি রাজীবকে অপেক্ষা করতেই হবে। রাজীবের যেন বেশ অধৈর্য লাগছিল। কিন্তু কাকতালীয়ভাবে বিপ্লব শাস্ত্রী রাজীবকে ফোন করলেন দুদিনের মধ্যেই, একটা ওষুধের বিষয়ে জিজ্ঞেস করার জন্য। রাজীব যেন হাতে চাঁদ পেল। রাজীব বিপ্লব শাস্ত্রীকেও সমস্যার কথা বিস্তারিত ফোনেই বলল। উনি মন দিয়ে সব শুনলেন। তারপর জানালেন যে কোনো আত্মা কোনো কারণে অতৃপ্ত থাকলে তার পূর্বের বাসস্থান ছেড়ে যেতে চায় না। সে যখন রাজীবদের কোনো ভয় দেখাচ্ছে না বা এখনো পর্যন্ত ওদের কোনো অনিষ্ট করার চেষ্টা করেনি, সেই জন্য এখনই অত ভয় পাওয়ার বা উতলা হওয়ার কিছু নেই। বরঞ্চ রাজীবের বন্ধু সুজিত ওদের এই ব্যাপারে সাহায্য করতে পারে। যদিও প্রেতাত্মার সঙ্গে কোনোভাবে কথোপকথন এস্টাবলিশড করে তার মনে সম্পূর্ণ ইচ্ছাটা জেনে নিতে পারে, এতে কাজ না হলে পরে যজ্ঞ ইত্যাদি করা যেতেই পারে। কিন্তু বিপ্লব বাবুর মতে তার কার্যকারিতা সম্বন্ধে জোর গলায় কেউ কোনো আশ্বাস দিতে পারবে না। বিপ্লব শাস্ত্রী রাজীবের পুরনো পেশেন্ট, আর উনি রাজীবকে সঠিক পরামর্শই দেবেন। তাই বিপ্লব শাস্ত্রীর কথাটা রাজীবের মনে ধরল। কিন্তু সমস্যা হচ্ছে সুজিতকে সুখ সায়রে নিয়ে আসা। ও তো বলেই দিয়েছে ও এইসব সিচুয়েশনে যতটা সম্ভব এড়িয়ে চলতেই পছন্দ করে। ও কি আসবে? রাজীবদের সাহায্য করবে? এর মধ্যে বছর ঘুরে আবার এসেছে দোলযাত্রা, বসন্ত উৎসব। কিন্তু আগের বছরের মতন এই বছর রূপু আর দেবীর সুখ সায়রে যাওয়ার আগ্রহ নেই। তা সত্ত্বেও ওদের অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজীব রাজি করিয়েছিল দোলের ছুটিতে ৩-৪ দিন দারোন্দা থেকে ঘুরে আসতে। দোলের পরদিন ছিল শনিবার। সুজিতের ইনস্টিটিউট ছুটি, তাই যা থাকে কপালে এই বলে রাজীব সোজা চলে গেল সুজিতের রামপুরহাটের বাড়িতে। সুজিতকে অনুরোধ করল অন্তত একবারের জন্য যেন সে সুখসায়রে আসে। সব শুনে সুজিত বলল, দেখ রাজীব, আমার এই স্পেশাল ফ্যাকাল্টিটা কখনো চাউর করতে চাই না। এটা ইউটিলাইজ করে পপুলারও হতে চাই না বা টাকা রোজগার করতেও চাই না। ইনস্টাগ্রামে রিলস বানাতে চাই না, এটা কাল্টিভেট করতেও চাই না। এই ক্ষমতা আমার কাছে কিভাবে অ্যাক্সিডেন্টালি চলে আসে সেটা বুঝতেও পারিনি, কিন্তু এটা আমি এনজয় করি না। তোকে বলেছি এইসব প্যারানর্মাল সিচুয়েশন যত দূর সম্ভব এড়িয়ে চলি। এতে যথেষ্ট মানসিক চাপ হয়। তাছাড়া আমার হাই ব্লাড প্রেশার আর ডায়াবেটিস আছে। ডাক্তার বলেছে অযথা স্ট্রেস না নিতে। তোর ব্যাপারটা আমি বুঝতে পারছি, কিন্তু এখানে একমাত্র তুই আমাদের সাহায্য করতে পারিস। তুই হেল্প না করলে হয়তো আমাদের এই শখের বাড়িটা বিক্রি করে দিতে হবে। অনেক কষ্ট করে কিছুটা ইমোশনাল প্রেশার দিয়ে রাজীব শেষমেশ সুজিতকে কনভিন্স করালো অন্তত একবার সুখসায়রে যেতে। সুজিত কিছুটা নিমরাজি হলো, বোধহয় বাল্য বন্ধুর মুখ চেয়েই। কিন্তু যেদিন যাব সেদিন যদি ওই ছেলেটির দেখা না পাই, তাহলে তোকে আর দ্বিতীয়বার বিরক্ত করব না, কথা দিলাম। আচ্ছা গিয়ে না হয় দেখা পেলাম, কিন্তু ও যদি কমিউনিকেট না করে, কথা না বলে, তখন? বললাম তো, একবার শুধু একবার ট্রাই করব আমরা। ফেল করলে তোকে সেকেন্ড টাইম বদার করব না। প্লিজ ভাইটি, এই একটি রাতের জন্য চল। দেখ তুই এত করে বলছিস, কি করি বলতো? আমার এইসব একদমই ভালো লাগে না। তাও যাব না হয় একদিন, কিন্তু দুটো শর্ত আছে। তোর সব শর্ত মানতে আমি রাজি। তুই শুধু একবারের জন্য চল।
শ্রেয়া যেন না জানে। ও জানলে আমাকে কিছুতেই যেতে দেবে না। আর আমি অসুস্থ হয়ে পড়লে আমার দেখভাল করিস, ঠিক মতো বাড়ি পৌঁছে দিস কিন্তু। এই কথা তুই আর আমি ছাড়া কেউ জানবে না। আর তুই নিশ্চিত থাক, আমি যখন তোকে ডেকে নিয়ে যাচ্ছি আমার কাজের জন্য, তোর ভালো মন্দের ভার সম্পূর্ণটাই আমার উপর। আর তুই ভুলে যাচ্ছিস কেন, আমি ডাক্তার। ডার্মাটোলজিস্ট হলেও বেসিক মেডিসিন তো ভুলে যাইনি। বিপ্লব শাস্ত্রীর পরামর্শ অনুযায়ী ঠিক হলো 19শে এপ্রিল সন্ধ্যাবেলাতেই সুজিত যাবে সুখসায়রে। কারণ 19শে এপ্রিল উত্তীয়র মৃত্যুদিন। রাতটা থেকে পরের দিন রবিবার সকালে সুজিত রামপুরহাটে ফিরে আসবে। শ্রেয়াকে একটা কনভিন্সিং ঢপ দিতে হবে, যাতে ও কিছু সন্দেহ না করে। 19শে এপ্রিল শনিবার সন্ধে 6টা নাগাদ সুজিত সুখসায়রে চলে এলো। আজ বেশ গুমোট গরম, আকাশে মেঘ নেই বললেই চলে। দেবী সুজিতের জন্য লুচি, আলুর দম আর রসগোল্লার পায়েস তৈরি করেছিল। ওরা সবাই একসঙ্গেই বসে খেল। রাতে 8:30 নাগাদ ঠিক হলো সুজিত একা ছাদে গিয়ে বসবে, আর কেউ সেখানে থাকবে না। 1 কাপ কফি আর আজকের আনন্দবাজার পত্রিকাটা নিয়ে সেই উত্তীয়র জন্য অপেক্ষা করবে। তারপর দেখা যাক কি হয়। সকলেই ক্লুলেস, আদৌ কিছু হবে কিনা কে জানে। রাজীবরা দোতলায় থাকবে, কোনো দরকার হলে সুজিত মোবাইলে কল করলেই ওরা উপরে উঠে আসবে। রাজীবদের ছাদে খুব সুন্দর একটা গার্ডেন চেয়ার রাখা আছে, আর রাখা আছে একটা কফি টেবিল, তার ওপর একটা LED রিডিং ল্যাম্প। সুজিত আরাম করে গার্ডেন চেয়ারটাতে বসল। গরম কফিতে চুমুক দিতে দিতে রিডিং ল্যাম্পের মৃদু আলোতে আনন্দবাজার পত্রিকাটার পাতায় চোখ বোলাতে লাগল। মাত্র 8:30 হলেও চারিদিক একেবারে নিস্তব্ধ এবং ঘুটঘুটে অন্ধকার। এই কফি টেবিলটা যেন অন্ধকার সমুদ্রের মধ্যে ছোট্ট একটি আলোর দ্বীপ। মিনিট 10 পর সুজিতের নাকে একটা মিষ্টি পারফিউমের গন্ধ এলো, এবং ওর মনে হলো কে যেন ওর পেছনে এসে দাঁড়িয়েছে। ঘাড় ফিরিয়ে রিডিং ল্যাম্পের মৃদু আলোতে দেখতে পেল সেই কালো পোলো নেক টি শার্ট পরা, ঝাঁকড়া চুল আর ঘন দাড়িওয়ালা ছেলেটাকে। কাঁধে একটা অ্যাকাউস্টিক গিটার। সুজিতের বুঝতে অসুবিধা হলো না ছেলেটাকে। তার গলা শুকিয়ে যাচ্ছে। 1 সিপ কফি খেয়ে সে ছেলেটির উদ্দেশ্যে বলল, কাছে এসো। যদি আমি খুব ভুল না করে থাকি, তুমি ডক্টর উত্তীয় ধর তো? ঠিকই ধরেছেন। তোমার সঙ্গে কিছু কথা বলতে পারি? মানে তুমি পাশে এসে বসবে? স্বচ্ছন্দে। এই বলে ছেলেটি সুজিতের সামনে ছাদের মেঝেতে উবু হয়ে বসল। আমি তোমার সব কথাই শুনেছি। তুমি বারবার এই বাড়িতে, যেটি এখন আমার বন্ধু ডক্টর রাজীব বসুর বাড়ি, সেখানে ফিরে আসো কেন? তোমার কাউকে কি কিছু বলার আছে? আপনি আমার সম্বন্ধে কোনো কথাই শোনেননি। আমার বাবা মা ডাক্তারবাবুদের সব কথা বলেননি। আমি 5 বছর আগে ঠিক এই দিনে এই চিলেকোঠার ঘরে স্লিপিং পিলস খেয়ে নিজেকে শেষ করে দিয়েছিলাম। রাদার আই ওয়াজ ফোর্সড টু কমিট সুসাইড। হয়তো কাজটা ঠিক করিনি। বাবা মা আমাকে খুব ভালোবাসতেন। আমি তাদের একমাত্র সন্তান। ওরা অনেক কষ্ট পেয়েছেন। কিন্তু শ্যামলী, যে আমাকে দুঃখ দিয়েছিল, তা আমি সহ্য করতে পারিনি। শ্যামলীকে? শ্যামলী ছিল আমার মেডিকেল কলেজেরই ব্যাচমেট। 2nd ইয়ার থেকে আমাদের প্রেম। আমি ওকে খুব ভালোবাসতাম। এই বাড়িতেও শ্যামলী দুবার এসেছিল, জানেন? আচ্ছা, তারপর কি হলো? ইন্টার্নশিপের সময় থেকে শ্যামলী আমাদের এক সিনিয়র দাদা বৈভব আগরওয়ালের প্রেমে পড়ে। তা সে বৈভবদার প্রেমে পড়তেই পারে। বৈভবদা আমার থেকে বেশি হ্যান্ডসাম, আমার থেকে বেটার স্টুডেন্ট, আমার থেকে অনেক বেশি বিত্তবান। বৈভবদার বাবা বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট। কিন্তু শ্যামলীর যে আমাকে আর ভালো লাগছিল না,
ও আমাকে বলে দিতেই পারত, আমি নিজের থেকেই সরে যেতাম। যত কষ্টই হোক, শ্যামলী আমার সঙ্গে প্রেমের অভিনয় করে গেছে, আমাকে প্রতারণা করে গেছে, আমার ফিলিংস নিয়ে ছিনিমিনি খেলা করেছে। শ্যামলীর প্রতি আমার প্রেম কিন্তু জেনুইন ছিল। শ্যামলী ছাড়া আমি কোনো দিন আর কাউকে আমার জীবনসঙ্গী হিসেবে কল্পনাও করতে পারিনি। যখন বন্ধুদের কাছ থেকে খবর পেলাম শ্যামলী আমাকে লুকিয়ে সমান্তরালভাবে বৈভবতার সঙ্গে প্রেম করে চলেছে, প্রথমটা তো বিশ্বাসই করতে পারিনি। তারপর যখন সত্যটা জানলাম, সেই কষ্ট আমি নিতে পারিনি। শ্যামলী ছাড়া আমার জীবন বৃথা, তাই নিজেকে শেষ করে দিতে বাধ্য হয়েছিলাম। বুঝলাম, খুবই কষ্টের ব্যাপার, কিন্তু এতে আমার বন্ধুর কি দোষ? তাদের প্রতি তোমার আক্রোশ কেন? তাদেরকে তুমি ভয় দেখাও কেন? ওরা তো এই বাড়িতে থাকতে ভয় পাচ্ছে। এই কথা শুনে ছেলেটির ফর্সা মুখটা যেন রাগে লাল হয়ে গেল। সে যেন গর্জে উত্তর দিল, দিস ইজ আ ফলস অ্যালিগেশন, অ্যাবসলিউটলি ফলস। আমি কাউকে ভয় দেখাই না, কাউকে কোনো দিন ডিস্টার্ব করিনি। পরক্ষণেই একটু নরম হয়ে, একটু উদাস হয়ে বলল, এখন আমার আর কারো প্রতি কোনো আক্রোশ নেই, শ্যামলী বা বৈভবদার উপরও না। তাহলে আমার একটা অনুরোধ রাখবেন? আমি শ্যামলীর উদ্দেশ্যে একটা গান লিখেছিলাম, সুরও দিয়েছিলাম। আমার জীবনের, আমার লেখা একমাত্র প্রথম এবং শেষ গান। গানটার লিরিক্স আর আমার নিজের গলায় গাওয়া অডিও ক্লিপ আমার ইমেলে আছে। সামনের চিলেকোঠার ঘর থেকে একটা রাইটিং প্যাড আর পেন নিয়ে আসুন, আমার ইমেল আইডি আর পাসওয়ার্ডটা লিখে নিন কাইন্ডলি। সেন্ড টু শ্যামলী পাল। সাবজেক্ট দেখবেন, কি গানে বলবো তোমায় কত ভালোবাসি। ওটাই আমার গানের ফার্স্ট লাইন। আমি নিজেকে শেষ করে দেওয়ার 3 দিন আগে শ্যামলীকে গানটা পাঠিয়েছিলাম, কোনো উত্তর পাইনি। জানি না ও শুনেছিল কিনা। একটা অনুরোধ, আমার এই অপ্রকাশিত গানটা মেডিকেল কলেজের আমাদের গানের ব্যান্ডের বন্ধুদের পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন প্লিজ। বিশেষ করে সানিকে। সানি অর্থাৎ ডক্টর সুনীল নস্কর, আমাদের লিড সিঙ্গার। আমি চাই আমার এই গানটা ওরা ভালো করে অ্যারেঞ্জ করুক, সুন্দর করে গাক, ওটা ভাইরাল হোক, সবাই শুনুক, শ্যামলীও শুনুক। এটাই আমার সর্বশেষ রেসিডুয়াল ইচ্ছা। আমি এখান থেকে চিরতরে চলে যাব। আমি জানি এখানে থাকার আমার আর কোনো অধিকার নেই। আমার জন্য আর কোনোদিন কেউ বিব্রত বোধ করবে না, ভয় পাবে না। আপনার বন্ধুকে জানিয়ে দেবেন। আমি চললাম, বাই, আর আসবো না। এই গুমোট গরমের মধ্যে সুজিত অনুভব করল যেন একটা ঠান্ডা মিষ্টি দমকা হাওয়া বয়ে গেল, আর ওই হ্যান্ডসাম ছেলেটা মুহূর্তের মধ্যে রাতের অন্ধকারে মিলিয়ে গেল। সুজিতের খুব এক্সস্টেড লাগছে, নিজেকে ভীষণ দুর্বল মনে হচ্ছে। মোবাইলে কল করে রাজীবদের ছাদে ডাকল সে। তারপর নিচে গিয়ে 1 গ্লাস ঠান্ডা জল খেল, কিছুক্ষণ চুপচাপ রেস্ট নিল। একটু রিকভারির পর সুজিত সবিস্তারে রাজীবদের সব কথা জানালো। সুজিতের মনে এখন একটা পরিতৃপ্তির ভাব, আ ফিলিং অফ স্যাটিসফ্যাকশন। ও বোধহয় ওর বন্ধুকে সত্যিই সাহায্য করতে পারল। সুজিত উত্তীয়র ইমেল আইডি আর পাসওয়ার্ড লেখা কাগজটা রাজীবের হাতে দিয়ে ওটা যথাস্থানে পৌঁছে দেওয়ার জন্য রাজীবকে বলল। রাজীবও দেরি না করে পরের দিনই উৎপল বাবুকে ফোন করে সব বলল, তার মৃত ছেলের অপ্রকাশিত গানের কথা, তার পার্থিব জীবনের শেষ ইচ্ছার কথা।
পরের বছর জানুয়ারি মাসে মেডিকেল কলেজের রিইউনিয়নে প্রেয়সীর উদ্দেশ্যে উত্তীয় লেখা ও সুর দেয়া মিষ্টি প্রেমের গানটা সানি তার ব্যান্ড নিয়ে গাইল। গানটা ডেডিকেট করল তাদের অতি প্রিয় সতীর্থ স্বর্গীয় ডাক্তার উত্তীয় ধরের স্মৃতির উদ্দেশ্যে। আশাতীত অ্যাপ্রিসিয়েশন পেল। অচিরেই গানটা ইনস্টাগ্রাম, ফেসবুক আর ইউটিউবে ভাইরাল হলো। তার সাথে অনেক লাইক ও সাবস্ক্রাইবার আর শেয়ার পেল। এই মিষ্টি প্রেমের গানটা আশ্চর্যভাবে অত্যন্ত জনপ্রিয় হলো, শুধুমাত্র এপার বাংলাতেই নয়, ওপার বাংলাতেও। বলাই বাহুল্য, সেই দিনের পর থেকে দেবী আর রূপুকে সুখ সায়রে আর কোনো রকম অদ্ভুত, অপার্থিব বা অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি। হ্যাঁ, প্রত্যেক 19শে এপ্রিল স্বর্গীয় ডাক্তার উত্তীয় ধরের লেখা ও সুর দেয়া গানটা একবারের জন্য হলেও রূপু ইউটিউবে প্লে করে। যেন উত্তীয়কে স্মরণ করার জন্যই, যেন একজন জীবদ্দশায় স্বীকৃতি না পাওয়া তরুণ শিল্পীকে মরণোত্তর সম্মাননা প্রদানের জন্যই। এতক্ষণ শুনছিলেন গানের ওপারে। আমরা ফিরছি আগামী বৃহস্পতিবার ঠিক রাত 9টায় নতুন এক রোমহর্ষক গল্প নিয়ে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন হরর স্ক্রিপ্ট।